না, ঢাকা শহর তো আসলে মানে কি বলবো, এই এক একটা ফ্ল্যাট মানে হচ্ছে এক একটা আইল্যান্ড। ঠিক আছে, আপনার যে এক ধরনের ইনহিউম্যানিক লাইফ লিড করি আমরা। হ্যাঁ, আমাদের কোনো সোশ্যাল বন্ডিংস নাই, আমাদের কোনো পারস্পরিক সহমর্মিতা নাই। এবং আইল্যান্ড হওয়ার কারণে হয় কি, একটা কালেকটিভ বডি থাকলে হয় কি, আপনার উৎসাহ উদ্দীপনা থাকে। যখন ইউ আর সেপারেট ফ্রম দি কালেকটিভিজম, তখন আপনি আত্মকেন্দ্রিক হবেন, তখন আপনার মধ্যে আর সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিভিক রেসপন্সিবিলিটি এগুলি থাকবে না। মানে কমিউনিটির ধারণা, হ্যাঁ, কমিউনিটির ধারণা এখানে নাই। ঠিক আছে, কমিউনিটি ধারণায় কিছু কিছু কমিউনিটি সেন্টার আছে, এগুলি বিয়ে শাদী হয়, হয়, জন্মদিন পালন হয়। কমিউনিটি ধারণা যেটা কলকাতায় যেটা আছে, কমিউনিটির ধারণা দেখবেন কলকাতায় পাড়ায় মহল্লায় আড্ডা হয়, বয়স্কদের আড্ডা হয়, তারপরে ধরেন যে প্রৌঢ়দের আড্ডা হয়, যুবকদের আড্ডা হয়, নানা আড্ডা হয়। এবং এক ধরনের ওটাকে কি বলে যে হিউম্যান বন্ডিংস আছে আর কি। আমাদের এখানে এক একটা ফ্ল্যাট মানে এক একটা আইল্যান্ড। হ্যাঁ, এটা পাশের ফ্ল্যাটে কে থাকতেছে এটা আমরা জানতেছি না। তো ফলে এই যে দ্বীপের অধিবাসী, সে কি করবে, সে সব সেলফ রিফ্লেক্ট করবে, তার মধ্যে তো কোনো কালেকটিভ কোনো চিন্তা থাকবে না। ফলে যেহেতু কালেকটিভ চিন্তায় শুধু সিভিক রেসপন্সিবিলিটি থাকবে না, এটি স্বাভাবিক। কিন্তু সে দেখবে না যে ওপেন স্লটিং করলে আপনি ধরেন আপনি কিন্তু অনেক পানি দিয়ে ধুচ্ছেন, ধোয়ার পরেও কিন্তু এটা পরিষ্কার হয় না, কারণ অনেক ব্যাকটেরিয়াল থিংস আছে, যেমন রক্তের সাথে, তারপরে অন্য অন্য একটা পশুর বডিতে আরো অনেকগুলো বিষয় থাকে। তো এই যে ওপেন রাস্তার উপরে যে করছে মানে এই স্লটিংগুলো, হ্যাঁ, আমাদের দেশে তো হচ্ছে যে আইন ভাঙার মধ্যে এক ধরনের স্বাধীনতা এনজয় করে মানুষ। মানুষ মনে করে যে আইন ভাঙলেই বোধহয় আমি স্বাধীন। হ্যাঁ, কিন্তু ন্যায়ের রাজ্যে আজ্ঞা পালন করাটাও যে স্বাধীনতা, যদি সেখানে জাস্টিস রাজত্ব করে, তাইলে আপনি হুকুম মানলেও কিন্তু এটা স্বাধীনতা। বুঝছেন, এই হাইলি ফিলোসফিক্যাল ব্যাপারটা বুঝে না তো। তারা মনে করে যে আচ্ছা এটা একটা আইন, সুতরাং এটা ভাঙো। না, কিন্তু আমাদের ধরেন যে কোরবানির যে আইডিয়াটা, যেটা আমরা ইসলামের যে আইডিয়া, আমরা যেখান থেকে এসছে, যেই দেশগুলো এখানে নেতৃত্ব দিচ্ছে, সেই জায়গার অভিজ্ঞতা তো ভিন্ন। সেখানে নাগরিকের অভিজ্ঞতা, শহরের অভিজ্ঞতা, কোরবানির অভিজ্ঞতা তো ভিন্ন। সেখানে তো ওপেন স্লটিং এর তো কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, কেন আপনি অন্যদের সাথে আমাদের তুলনা করতেছেন? আমাদের যে কালচারাল মনন যেটা, সেই কালচারাল মনন তো আপনার সেইভাবে গঠিত হয় নাই। ঠিক আছে, এবং এগুলো নানা কারণে হয় নাই। আমাদের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা আছে, আমাদের সোশ্যাল সায়েন্টিস্ট যারা, তাদের ব্যর্থতা আছে। দেখেন, মনোকাঠামো গঠন করার একটা ব্যাপার আছে। ঠিক আছে, এবং এইটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র মানে কি, রাষ্ট্র তো আর নিজে কিছু করে না, রাষ্ট্র তো সরকারের মধ্য দিয়ে ম্যানিফেস্টেড হয়। রাষ্ট্রের দায়িত্ব মানে সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের মনোকাঠামোটাকে পজিটিভ ওয়েতে মানে ফর্মুলেট করা। সেটা তো হয় না। সব সময় হচ্ছে যে এই মানে ভোট কিভাবে পাওয়া যাবে, সবার টার্গেট হচ্ছে পাঠকদের মননটা এমনভাবে করতে হবে যেন সে আমাকে ভোট দেয়। অপোজিশনেরও তাই, আর সরকারও তাই। কিন্তু এই যে একটা রেসপন্সিবল সিটিজেন হিসেবে গড়ে তোলা, আমাদের তো সিটিজেনশিপের ধারণাই নাই, নাগরিকত্বের তো ধারণাই নেই আমাদের। হ্যাঁ, ফলে এখানে আপনি এইসব অনিয়ম হবে, এইটা সামগ্রিক একটা কালচারাল ব্যাপার। এইটা বিচ্ছিন্নভাবে এটা হবে না, খামাকা বলে লাভ নাই। এবং মানে যাও কিছুটা ছিল, 5ই আগস্টের পরে যে 18 মাসের রুল হয়েছে, এইটা একেবারেই আমাদের শৃঙ্খলা ভেঙে দিছে। ডিসিপ্লিন বলতে কিছু নাই ওইখানে। একটু আমি হচ্ছে যে সালাম ভাইয়ের কাছে যাব। সালাম ভাই, যেমন ধরেন পৃথিবীতে আমরা এখন যত বড় মিউনিসিপ্যালগুলো দেখি, সিটি কর্পোরেশনগুলো দেখি, ওপেন গার্বেজ স্টেশন কোথাও নাই। কিন্তু ঢাকাতে মানে আওয়ামী সরকারের সময় থেকেই গার্বেজ ম্যানেজমেন্টের নামে একটা অদ্ভুত ঘটনা হলো, ওপেন গার্বেজ স্টেশন তৈরি করা হলো, এবং সেটা রাস্তার মাঝখানে না হলে কেন এক পাশে, এবং যেটা একদম ঘনবসতির মধ্যে মানুষ যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, এরকম একটা জায়গাতে, যেখান থেকে প্রচণ্ড গন্ধ ছড়াচ্ছে, এবং এটা কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না। মানে এটাকে আর কোনো অল্টারনেটিভস নাই? না, অল্টারনেটিভ হবে, কিন্তু আপনি যদি মনে করেন যে ইমিডিয়েটলি মানে এটা পরিবর্তন হয়ে যাবে, আবার সেটা আশা করাটাও ঠিক না, তাই না? যদি মনে করেন আপনি একটু আগে যে কথাটা মানে যে প্রশ্নটা প্রথমেই করছিলেন, আমি
আমি একটা সাক্ষাৎকারে বা একটা কোথাও বোধহয় বক্তৃতায় বলছিলাম যে এই যে স্লটার হাউসে যাওয়া উচিত বা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া উচিত, এটা বলতে যে আমি বলছিলাম যে এটা তো এই কারণে উচিত, কারণ ধরেন যে কোনো জায়গায় বাড়ির সামনে বা রাস্তায় করলাম, ছোট বাচ্চা শিশুরা যখন এটা দেখে স্বাভাবিকভাবে তার একটা মনস্তাত্ত্বিক প্রবলেম হয়। আমার এই কথাটাই একটা গ্রুপ মানে একের ফেসবুকে উল্টা যে আমি মানে এই কি হয়ে গেছি, মানে আমি মানে ধর্মের ব্যাপারে টেনে বিভিন্ন ব্যাপারে টেনে আমাকে, অর্থাৎ এই যে ইন্টেনশনালি বলা, অর্থাৎ আমি বললাম পজিটিভলি, যেমন আমি এখনও যেটা মনে করি যে আসলে ধরেন এটা ইমিডিয়েটলি যে সলভ হয়ে যাবে সেটা না, আবার হবে না সেটাও না। যেমন আমরা মনে করেন যে করেছি ওই কোরবানির বর্জ্যগুলোকে করার জন্য প্রায় 1.5 লাখের মতো আমরা চটের ব্যাগ দিয়েছি যেটা পচনশীল। এটা কিন্তু এবার অনেক মানুষ ব্যবহার করেছে, অন্তত এটা কিছু পজিটিভ যে ঠিক আছে সবাই ওইভাবে ফেলে নেই। অর্থাৎ আমি বলতেছি এটা আস্তে আস্তে এই পরিবর্তনটা হয়ে আসবে। আর আপনি যে প্রশ্নটা করছেন যে আজকে গার্বেজ ফেলার, আপনি মনে করেন পুরনো ঢাকা চিন্তা করেন, এই গার্বেজটা কোথায় নিয়ে ফেলবে? একটা জায়গা তো দিতে হবে, একটা অর্থাৎ ফেলা মানে কি একটা জায়গায় অ্যাসেম্বল হওয়া, অর্থাৎ 100টা জায়গা থেকে এনে একটা জায়গায় রাখবে, এইখান থেকে তারা নিয়ে যাবে আবর্জনা, সেই একটা জায়গা তো দিতে হবে কোথাও না কোথাও, এটা তো কোথাও দিতে হবে। তার আগে সম্ভবত সালাম ভাই যেটা হচ্ছে যে অন্যান্য দেশের যে আমার যে ছোট এইখানে আমি বলতেছি অন্যান্য দেশে যেটা আছে, অন্যান্য দেশে মনে করেন যার বাড়ির বা যার ব্যবসার প্রতিষ্ঠানের সামনে ডাস্টবিন থাকে, সেই ডাস্টবিনটায় আবার সেটা ফেলে, সেটাও কিন্তু আবার প্রতিদিন নেয় না, সেটাও কিন্তু ডে থাকে। এমনকি রাস্তার এই পারে হয়তো আজকে নিল, আবার এই পারে কিন্তু আরেক দিন নেবে, এক্স্যাক্টলি এইরকম ভাবে। এবং ওই ডাস্টবিনে তারা যে দিনটা নির্ধারণ থাকে ওই দিনই ডাস্টবিনটা এনে তারা সামনে রাখে, এবং তারপরে গার্বেজের গাড়িটা এসে সেটাকে বাসার ভিতরে আলাদা আলাদা কালারের মানে তার নিজের ব্যাগ থাকে, কারণ ওটা ওপেন ফেলতে পারে। আমাদের এখানে মানুষ, আমাদের তো সেটা নাই। এর জন্য যদি আমরা এটা অভ্যস্ত করতে পারি, এটা সামাজিক আন্দোলন যে হবে না আজকে বা ভবিষ্যতে যেটা হবে না, আমি এটা অবশ্যই হবে। আমরাও যেটা চেষ্টা করতেছি সিটি কর্পোরেশন থেকে, যে এখন আমাদের সবগুলো মানে বর্জ্য একসাথে ফেলে, এটাকে মানে কোনটা পচনশীল না এর মধ্যে কোনোই নেই। আজকে মনে করেন একটা কাচের বোতল সেটাও একটা জায়গায় ফেলতেছে, একটা প্লাস্টিকের বোতল সেখানেও ফেলতেছে, আবার তার বাজারে যে বর্জ্যগুলো আছে সেগুলো এক জায়গায় ফেলতেছে। এটাকে আমরা আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজ করার চিন্তা করতেছি, এবং এগুলো ভবিষ্যতে আমাদের যেটা হলো যে এগুলো যদি ওই বাড়ি থেকে ওইভাবেই টার্গেট করে যদি সংগ্রহ করা যায়, যেগুলো পচনশীল সেগুলো একটা ব্যাগে, আর যেগুলো মানে পচনশীল না রিসাইক্লিং করা যাবে সেগুলোকে আরেকটা ব্যাগের মধ্যে, এগুলো যদি নিয়ে যাওয়া যায়। এবং এগুলো আমাদের একটা প্রজেক্ট হচ্ছে, আমাদের মনে কর মাতোয়াইলে যেখানে অলরেডি আমরা এখানে সেটা প্রজেক্ট শুরু করেছি। আস্তে আস্তে আমরা নেক্সট এই বছরেই আমরা যাব অন্তত 2টা ওয়ার্ডে আমরা মানে টেম্পোরারি প্রাইমারি বেসিসে এটার প্রজেক্ট আমরা চিন্তা করতেছি, যেভাবে বাড়ি থেকে সংগ্রহ করা, আলাদা করে সংগ্রহ করা। অর্থাৎ আমি বলছি সময় সাপেক্ষ, এটা পরিবর্তন হবে, পরিবর্তন হতেই হবে, পরিবর্তন হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। মাহবুব ভাই, মানে যেটা হচ্ছে যেমন ধরেন কোরবানিটা গেল, কিন্তু নর্মাল যে স্লটিংগুলো বাজারগুলোতে হয়, সেইখানে কি কোনো আইন বা সিটি কর্পোরেশন এমন কিছু করতে পারে যে তাকে আসলে ওই সেন্টারে গিয়ে এগুলো করে মাংসটা এনে এখানে সেল করতে হবে, কিন্তু এইখানে স্লট করা যাবে? আইন আছে, এই আইনটাই দেখেন এবারও আমি আসার পরে প্রয়োগ করার চেষ্টা করেছি। আমাদের 2টা স্লটার হাউস আছে, এই 2টা স্লটার হাউসে আসলে ওই যে আপনি যেটা বললেন যারা মাংস ব্যবসায়ী তারা পর্যন্ত সেখানে যায় না। আজকে দেখেন সিস্টেমটা যে যার বাজারে তারা স্লটার করে, অথচ নিয়মটা হলো যে সিটি কর্পোরেশনে যাবে, এবং সিটি কর্পোরেশন সিল ছাড়া কোনো মাংস বিক্রি হওয়ার কোনো নাই। অর্থাৎ এটা দীর্ঘদিন আইনের প্রয়োগটা ছিল না। আমাদের আইন কিন্তু অভাব নাই, বহু আইন আছে, আইনটা যদি আমরা মানি এবং আইনের প্রয়োগটা যদি করি তাহলে কিন্তু অনেক কিছু সিস্টেম ঠিক হয়ে যায়। এই যে জবাইয়ের যেটা বললেন, এটা আমাদের স্লটার হাউস আছে, কিন্তু তারা সেখানে যায় না, কিন্তু তাদেরকে সেখানে নিতে হবে, অর্থাৎ নিতে বাধ্য করা।
এই 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 বিষয়গুলো এতদিন ছিল না। এখন আমি আসার পরে চেষ্টা করতেছি যে না, আস্তে আস্তে আসতে হবে, দেখা যাক কি করা যায়। মাহবুব ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। না, ব্যাপারটা হলো কি, শুনেন, আমরা ঢাকার সমস্যা বলতে বুঝি কি, ট্রাফিক কনজেশন একটা, মশক একটা, তারপরে ধরেন যে ওয়াটার লগিং একটা, হ্যাঁ, তারপরে ধরেন যে পানির প্রবলেম, ওয়াসার পানির প্রবলেম, তারপরে ওই যে সিজনাল যেটা আছে, যে কোরবানি ঈদের সময় পর্যটন, এই তো এইভাবে দেখি। কিন্তু বিষয়টা থেকে এরকম না। ঢাকা, আপনি যেহেতু আমার বন্ধু, সে ইজ গোয়িং টু কম্পিট ইন দ্য মেয়র ইলেকশন, তাকে পাইছি যেহেতু, আমি ঢাকার সময় একটা ব্রড বেসড একটু কথা বলতে চাই আর কি। প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে ঢাকা হচ্ছে, ইট ইজ ওয়ান অফ দি মোস্ট আনপ্ল্যান্ড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এইটা একটা অপরিকল্পিত শহর এবং খুব স্পন্টেনিয়াস শহর। এটা স্বতঃস্ফূর্তভাবে এটা বেড়ে উঠছে। কেউ মানে গোলাপ যেমন স্বতঃস্ফূর্ত হয়ে ফোটে, কেউ তাকে ফোটায় না, সেটা ঢাকাকে কেউ গড়ে তুলে নেই। ঢাকা এমনি এমনি গড়ে উঠছে উইদাউট এনি প্ল্যানিং। এবং এইটা ওয়ান অফ দি মোস্ট র্যাপিড অ্যান্ড ডেন্স সিটি। হ্যাঁ, এবং এত র্যাপিডলি এটা গ্রো করতেছে। এবং এখন দেখেন, গ্রেটার ঢাকার লোক সংখ্যা এখন 36 মিলিয়ন, প্রায় 3,60,00,000, মানে গ্রেটার ঢাকার। এবং এটা খুব র্যাপিড এবং খুব র্যাপিডলি এটা ইয়ে করতেছে। এবং যে ইনফ্লাক্স হচ্ছে ফ্রম দ্য রুরাল এরিয়াস, এই ইনফ্লাক্সে মানুষের যে ঢল, এটা কোথায় গিয়ে দাঁড়াবে। এবং একটা এস্টিমেট আছে, বাই দি এন্ড অফ 2050 it will be the second largest country in terms of population. মানে ডেনসিটির জায়গা থেকে 52 ডেন্সিটি সেকেন্ড লার্জেস্ট হবে আর কি। এখনই কিন্তু টপ 10-এর মধ্যে আছে ঢাকা। যেমন ধরেন প্রথমে হয়তো গুয়াংজু, তারপরে ধরেন সাংহাই, টোকিও, হ্যাঁ, তারপরে জাকার্তা, না, দিল্লি। ডেনসিটির দিক থেকে ঢাকা এখন সেকেন্ড পজিশন। Second কারণ position। হচ্ছে যে আমি একটা হিসাব দেখলাম 2022-এর, যেখানে পার স্কোয়ার কিলোমিটারে আপনার 37,000 লোক থাকে পার স্কোয়ার, মানে না, এখানে ঢাকা হ্যাঁ। পার স্কোয়ার কিলোমিটারে 11 না না, এটা ভাগ আছে। পুরান ঢাকার দিক ডেন্সটা হাই, হ্যাঁ, density। এদিকেই এটা 37,000 আপনার ভাগ আছে। তো এখন হ্যাঁ। এখন দেখেন, আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে মানে আমি বলি কি, আমি যেহেতু মেয়র যদি সে হয় 5 বছরের জন্য যদি হয়, কিন্তু তো আপনাকে ভিশনটা অনেক দূরে রাখতে হবে, কাউকে না কাউকে স্টার্ট করতে হবে। ঢাকার যে মেইন প্রবলেমগুলো যদি এরকম হয় যে না, এই প্রবলেম তো এত সহজে যাবে না, শুধু একটা হাত দিব না, ব্যাপারটা কিন্তু এরকম না। কাউকে না কাউকে তো হাত দিতে হবে। বড় প্রবলেম যেগুলো, যেমন ধরেন এই ইনফ্লাক্সটা কেন হচ্ছে, এই যে র্যাপিড গ্রো হচ্ছে কেন মানে পপুলেশনের, সেটা হচ্ছে ঢাকা হচ্ছে ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এটা ইঞ্জিন। এখানে সব হেলথ কেয়ার বলেন, তারপরে এডুকেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন, জুডিশিয়াল সব কিছু ঢাকা কেন্দ্রিক, ফলে এটা ইনফ্লাক্স হচ্ছে। এখন এই যে মানুষের ঢল, এইটাকে কিভাবে অ্যাকোমোডেট করা যাবে, হ্যাঁ, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আপনার তো স্পেস তো লিমিটেড, তাই না? আচ্ছা, এর মধ্যে আছে স্লাম এরিয়া, স্কোয়াটার, এই যে যারা অবৈধ দখলদার ইত্যাদি, সেখানে স্লাম এরিয়া যদি বাড়তে থাকে মানে এই ইনফ্লাক্সের কারণে, তাহলে আরেক ধরনের প্রবলেম তৈরি হবে। এই জিনিসগুলো তো আপনাকে অ্যাড্রেস করতে হবে, তাই না? এবং একটা লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে হবে। এবং দেখেন, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ কিন্তু অনেক আছে। যেমন ধরেন যে সিভিয়ার এয়ার পলিউশন আছে, সিভিয়ার নয়েজ আছে, আপনার কি বলে সাউন্ড পলিউশন আছে, তারপর ওয়াটার লগিং আছে ডিউরিং মনসুন। হ্যাঁ, আচ্ছা, যেমন এইটা একটু বলি, ওয়াটার লগিং আমি একটু বলি। এই যে আমাদের যে ঢাকা শহরের যে এই যে নালাগুলো তো এখানে কি হয়েছে, সোয়ারেজ লাইনের কারণে তো এগুলো বদ্ধ হয়ে আছে। এখান থেকে সোয়ারেজ লাইনগুলো যদি উঠায় ফেলা হয়, তাহলে কিন্তু এটা সচল হয়। সচল হলে হবে কি, এই নালাগুলো আমরা লেক বানাইতে পারি। হ্যাঁ, এক একটা নালা, এক একটা খাল, এটা কিন্তু অনেকগুলো খাল তো ছিলই, খাল এবং ছিল যেগুলোকে আপনার সব দখল করে পড়ে আছে। এগুলি যে উদ্ধার করা যায় এবং সোয়ারেজ লাইন মুক্ত করা যায়, তাহলে কিন্তু এক একটা খাল, এক একটা না একটা লেক হইতে পারে। এবং সেইটা যদি আপনি দুই পাশে যদি গাছ লাগানো যায়, যেমন সাউথে কিন্তু গাছের সংখ্যা কম, নর্থে সাউথে মানে নর্থে কিন্তু আপনার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যেগুলি সাউথে নাই। হ্যাঁ, যেমন
কি বলে যে নটটা তো পরে হয়েছে, যেহেতু কিছুটা পরিকল্পনা না, আছে। সুয়ারেজ লাইন থাকতে পারে, অনেক দেশেই থাকে। যেমন ধরেন আমরা যদি গুলশানের কথাও বলি বা এইসব এই যে লেকগুলো, যে সুয়ারেজই, কিন্তু সব দেশে কি থাকে, প্রত্যেক বাড়ির ইসের সাথে একটা ছোট্ট মেশিন থাকে এবং যেটাতে রিফাইন করে পানিটা ডিসচার্জ করা হয়। কিন্তু এই বাড়িগুলো কেউ সেই রিফাইন মেশিন মনে হয় না যে ব্যবহার করেন। তো এইটার ক্ষেত্রে কি এই যে সুয়ারেজের যেটা প্রশ্নটা মাহবুব বললেন, সালাম ভাই, এটা নিয়ে কি কোনো পরিকল্পনা আছে যে এই যে আমাদের যে লেকগুলোকে বাঁচানো এই সুয়ারেজের হাত থেকে? এটা এটা সরি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসলে এই সমস্ত বিষয় খুবই সিরিয়াস। উনি প্রতিটা সপ্তাহে একবার করে আমাদের সাথে বসেন এবং এর মধ্যে এই যে প্রবলেমগুলো বললেন যে লেক, এর মধ্যে এই পর্যন্ত তিনি গুলশান লেক আর ধানমন্ডি লেক নিয়ে কয়েকবার বসছে এবং এটা নিয়ে একটা মাস্টার অলরেডি যে সোয়ারেজ প্রবলেমগুলো যেটা আছে, যাতে গুলশান লেকে সোয়ারেজ প্রবলেমটা বন্ধ হয়, সেটা যেন অলরেডি বাড়িগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের সেফটি ট্যাঙ্ক করতে হবে, আদারওয়াইজ সেটাকে কেটে দেওয়া হবে। মানে আল্লাহর রহমত যে ধানমন্ডি লেকে সেটা নাই, কিন্তু ধানমন্ডি লেকে সোয়ারেজ লাইনটা সেভাবে নাই। তো এইটার জন্য কিন্তু অলরেডি উনি খুব সিরিয়াস। কিন্তু এই পাশে কিন্তু হাতির ঝিলে কিন্তু আবার না, হাতির ঝিলে আছে কিন্তু ধানমন্ডি লেকে নাই। হাতি এই জন্য এগুলো যে আগে যখন ছিল, যারা এই যে বললাম না যে ও যেটা বলছে যে আসলে প্ল্যানের মধ্যে দিয়ে তো কোনো সিটি বাড়ে নাই। যে জায়গায় সিটির একটা হয়তো আপনার সোয়ারেজ লাইনই ধরেন আছে 500 জনের ছিল, আপনি সে জায়গায় এখন সেই লাইনটা 50,000 জন হয়ে গেছে। কারণ এটা তো তার ক্যাপাসিটি নাই, তাই এটা অটোমেটিক্যালি মানে এটা ব্রেক থ্রু হয়ে যাচ্ছে, তাই না, নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি খালগুলোর কথা যেটা বললেন, যে এই ঢাকা শহরে দেখেন, পৃথিবীর যে কোনো বড় দেশে যান আপনি, হয় নদী আছে না হয় খাল আছে। আপনার বৃষ্টির পানি বা এমনি পানিগুলোকে সরে যাওয়ার জন্য ইমিডিয়েট যেটা একটা নিষ্কাশন হয়ে থাকে। ঢাকা শহরে ছিল এক ধোলাই খাল, আজকে সেটাও আমরা বন্ধ করতে করতে পুরো বন্ধই করে ফেলছি। কারণ কাভার ড্রেন করে আর ওই খালের ব্যবহারটা তো সেভাবে থাকে না, এবং সেগুলো অপরিষ্কার হইতে হইতে এমন অবস্থা হয়, যেমন আমি পাওয়ার পর যেটা বলছি, কিছু কিছু কাভার ড্রেন পরিষ্কার করছি, কিন্তু অনেকগুলো এখনও ধরতেই পারেনি। আজকে যে খালগুলো যেগুলো আছে, আজকেই প্রধানমন্ত্রী আবার আমাদেরকে ডাকছিলেন ঢাকা এবং নারায়ণগঞ্জ নিয়ে, কারণ ওই যে সাইডে যে খালগুলো আছে, আমি ঢাকা শহর পরিষ্কার, যদি নারায়ণগঞ্জটা পরিষ্কার না হয় পানিটা তো নামবে না। এই যে ডিএনডি আজকে ডিএনডি প্রজেক্ট নিয়ে উনি বসছিলেন, যে ডিএনডির খালগুলো কেন আজকে বন্ধ হয়ে গেল, এটা এটা কি করতে হবে, কি করা যায়। ডিএনডির পাশাপাশি কি ড্যাপটাও কি আপনারা ভাববেন, ড্যাপ এক্সিকিউশন? না, এটা আরেকটা সাবজেক্টে চলে যায়, আমি এটা করি। এটা তো ড্যাব তো অবশ্যই জরুরি দরকার ছিল, এবং ড্যাবের থেকে যেহেতু আপনি বের হয়ে আসছেন, সেই কারণে কিন্তু জলাবদ্ধতাগুলো হয়েছে। কারণ আপনি দেখেন, আপনি ছোট সময় থেকে যদি চিন্তা করেন, আমরা তো নিজেরা যেটা দেখছি যে মতিঝিলের এই পারে আপনি বাসাবো পর্যন্ত যান, তারপরে বর্ষাকাল এলে পানি, হ্যাঁ, গোরানের এদিকে পানি, তাই না, আজকে উত্তরা, আজকে শুকনার দিনেই আর বর্ষার সময় পানি, অর্থাৎ যেগুলো জলধার ছিল আজকে সেগুলো তো সব মানে দখল হয়ে বাড়িঘর হয়ে এমন অবস্থা হয়েছে যে আজকে পানি নিষ্কাশনের যে ওয়েটা থাকা দরকার সেটাও নাই। আজকে দেখেন ঢাকা শহরে আজকে যে অবস্থাটা হয়েছে, ধানমন্ডির পানি নিষ্কাশনের ওয়েটা নাই। আজকে নিউ মার্কেটের সামনে বৃষ্টি হলে সেখানে নৌকা চলার মতো অবস্থা হয়ে যায়। অর্থাৎ এই ওপেন পানিগুলোকে নিষ্কাশনের যে ওয়ে থাকা দরকার, এখন কি হচ্ছে যে আমরা এখন ওই ড্রেনগুলো কিছুটা পরিষ্কার করতেছি, ড্রেনের কাভারটা খুলে দেই, পানিগুলো যাতে যায় সেখান থেকে, কিন্তু ওইটা তো আসলে পানি যাওয়ার রাস্তা না, পানি যাওয়ার ড্রেন না সেটা। আজকে সেটা করে দিয়ে প্লাস আমরা 2-3টা জায়গায় পাম্প করে ঢাকার পানিটা বাইর করার চেষ্টা করছি, কিন্তু এই পানিটা তো হয় আপনি বুড়িগঙ্গায় নিতে হবে, না শীতলক্ষায় নিতে হবে। এই পানিটা তো বের হওয়ার একটা স্পেস দরকার, যেটা একটা ভালো কাজ হচ্ছে ভালো কাজ। এখন মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই ব্যাপারে সিরিয়াস, উনি আমাদের অলরেডি একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন ধানমন্ডি থেকে, এই টোটাল এই সাইডের পানিটা আমরা কিভাবে পলাশী হয়ে পুরনো ঢাকা হয়ে যেভাবে বুড়িগঙ্গা নিতে পারি, এরকম আরও কয়েকটা আমাদের
এরকম প্ল্যানে যদি আমরা করতে পারি তাহলে এই পানিগুলো থেকে আমরা রক্ষা পেতে পারবো, আর তা না হলে তো নাহলে পারবো এটা না। খুবই সেটার জন্য বলছে ইমিডিয়েট 2 মাস 6 মাসে এইবার আমরা ধানমন্ডি যেটা করব এইবার হয়তো বেনিফিট পাবো না, নেক্সট ইয়ারে হয়তো পাইতে পারি। বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা মাহবুব ভাই, একটু আলাপটা অন্যদিকে একটু নেই। যেমন ধরেন যে ডোনাল্ড ট্রাম্প সারের কোরবানির কূটনীতি এবং ট্রাম্পের স্পেলিং ভুল লেখার কারণে চিড়িয়াখানার কিউরেটরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। কিন্তু ধরেন যে এটা অবশ্য মানে মানে আপনার ইসের নিচে মানে যে হাট বসানো হয়েছিল মানে আপনার মেট্রো রেলের নিচে, সেইটা নোংরা করা হয়েছে এবং তারপর হাটটা সরানো হয়েছে, কিন্তু নোংরা খুব ভালো পরিষ্কার করা হয় নাই। কিন্তু সেক্ষেত্রে আমরা কাউকে বিচারের অধীনেও আসতে দেখি নাই। তো এই যে কূটনীতিটা ঘটলো এবং এই যে পুরো ঘটনাটা, একজনের চাকরি চলে গেল, একজনেরই হলো, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, আমি এটা একটু ইয়ে করে ফেলি, কনক্লুশন টেনে ফেলি তাহলে, ছোট করে একদম। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা কি মানে প্রশাসক এবং কি বলে যে উডবি মেয়রের কাছ থেকে আমরা কি চাচ্ছি? প্রথম কথা হচ্ছে কতগুলো জিনিস আমরা চাচ্ছি। যেমন একটা হচ্ছে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যাতে ভালো হয়, 2 নম্বর হচ্ছে ওয়াটার সাপ্লাই যাতে ভালো হয়, 3 নম্বর হচ্ছে আপনার স্যানিটেশন যাতে ভালো হয়, 5 নম্বর হচ্ছে ওয়াটার লগিং যেটা হয় ডিউরিং মনসুন, জলাবদ্ধতা, সেটা যাতে, মানে already তো এগুলো রুটিন কাজ, এগুলো রুটিন কাজ। হ্যাঁ, তারপর সাউন্ড পলিউশন, তারপরে এয়ার পলিউশন, যেগুলি যে আমরা ডিরেক্ট এফেক্টেড হই। আর একটা হচ্ছে যেটা আমি এখানে দাবি করব, সেটা হলো যে এই যে যারা রিটায়ারমেন্টে যায়, হ্যাঁ ধরেন 60+ যারা ওল্ড সিটিজেন, তারা মানে অবসরের পরে তারা কিভাবে জীবন কাটাবে, তাদের যে বিনোদন, তাদের যে কোথাও হাঁটাহাঁটি কিংবা চলাচলের জন্য জায়গা, হ্যাঁ, এবং কি বলে যে লেক থাকলে ভালো হয়, তা নাহলে নানা রকম একটা অ্যাকোমোডেশন করা। এবং আপনার আমি একটা আমার বন্ধু যেহেতু, তাকে আমি এখানেই পাবলিকলি একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে এরকম করা যায় কিনা যে ঢাকা ক্লাবের আদলে ঢাকা সাউথ ক্লাব একটা করা যায় কিনা, মানে ঢাকা সাউথের নাগরিকদের জন্য একটা সাউথ ক্লাব। তাইলে ওখানে হবে কি একটা, না সেইটা সম্ভবত মাহবুব ভাই, সেটা শুধুমাত্র এলিটদের জন্য হবে, কিন্তু ওভারঅল না, আমাদের এখানে elite কিন্তু যেমন ধরেন যে বয়স্ক ভাতা বা ধরেন বয়স্ক যে ইন্স্যুরেন্সের যে ব্যাপারগুলো অন্য দেশে আছে এলডারলি পিপলদের জন্য, ওগুলো হবে না, সিটি গভর্নমেন্ট নাই তো, এটা এগুলো হবে না। এমনকি অন্য শহরগুলোতে যেমন ধরেন একজন মানুষ যখন একা থাকে, এই যে একটি মায়ের ঘটনা ঘটলো, যেমন ধরেন সিটি কর্পোরেশন কিন্তু ইয়াংদেরকে মানে এটা পার্ট টাইম জবের মতো, যে ধরেন একজন ওল্ড মানে একজন বয়স্ক মানুষ একজন বাড়িতে আছে, তাকে একটা সার্ভিস দিবে বা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বা তার খোঁজ নিবে, এটা সিটি কর্পোরেশন এবং পোস্ট অফিস মিলে করে। এটা জাপানের নিজের একটা পলিসি আছে। এটা কিন্তু আমরা যেমন ধরেই নিয়েছি যে মানে সন্তানই সব করবে, কিন্তু আপনি তো ধরেন একটা রাষ্ট্রকে দীর্ঘদিন সার্ভিস দিলেন, তাহলে আপনি পাবেন না, ব্যাক করবেন না, আপনি তো ট্যাক্স দিলেন, অনেক কিছু দিলেন। তো এইটার ক্ষেত্রে আসলে সরকারের কোনো ভাবনা আছে কিনা? ওল্ড হোমেরও তো কোনো ওল্ড হোম দরকার নাই, আপনি আপনার বাড়িতেই থাকেন, কিন্তু আপনার বাড়িতে আপনার ছেলেমেয়েরা তো বাইরে থাকতে পারে, কিন্তু আপনি তো একা আছেন। এখন এই যে একা আছেন, এটা শুধু আপনার ছেলেমেয়ের দায়িত্ব না, এটা কিন্তু নগরের যিনি মানে যারা এটা পরিচালনা করেন তার নাগরিকের দেখভালের এই ওল্ড টাইমে এটা একটা দায়িত্বের অংশ। যেমন এই যে ভদ্রমহিলা যে মোড়ে থাকলেন 2 দিন ধরে, 4 সন্তানই কিন্তু প্রতিষ্ঠিত। হ্যাঁ, তো এই ঘটনার যে ঘটছে, এখন আপনি কি সরাসরি সন্তানকে অভিযুক্ত করবেন যে তুমি এটা করনি? যেটা আসলে ধরেন তার বড় ছেলেকে অলরেডি শাস্তি দিয়েছে সরকার, মানে আপনার এটা হচ্ছে 2013 আইনের অধীনে। আমি দেখলাম যে 2013 আইনের অধীনে আপনি দিচ্ছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই মানে নানা রিয়েলিটি হতে পারে। এখন ওনার যে সন্তানটি ক্যানাডায় আছে, আপনি তাকে কিন্তু শাস্তি দিতে পারবেন না। তো এই জায়গাটাতে আসলে সরকার কেমনে ভাবে? এটা হলো যে আমাদের সমাজ ব্যবস্থাটাকে আপনি মনে রাখতে হবে যে আমাদের সমাজ ব্যবস্থাটায় কি আছে, যে এখানে স্বাভাবিকভাবেই যে পরিবার
মানে প্রথম বাবার উপর নির্ভরশীল, তারপরে বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যে যুবক ছেলের উপরে নির্ভরশীল। এটা তো যেহেতু আমরা একই পরিবারে বসবাস করি এবং আমরা এইভাবেই অভ্যস্ত, এখন স্বাভাবিকভাবে যে একটা পরিবারে মা মারা গেল, তার মেয়ে বলতেছে আমি আর মা একসাথে থাকি, তো সেই মেয়ে তার কোনো খোঁজই রাখবে না। তো এইটা তো এইসব সরকার জানবে না যে আজকে এই ঘটনাটা একই বাসায় থেকেছে, খোঁজ রেখেছে, কিন্তু সে কাজের লোক রাখবে না, পরিষ্কার করবে না। না, এটার জন্য বললাম যে এটার দায়িত্ব অ্যাবসলিউটলি পরিবারের। এটা আর আরেকটা হলো যে যেটা আপনি বলছেন, হ্যাঁ, ইন ব্রড সেন্স সরকারের দায়িত্ব তো অবশ্যই কিছুটা আছে, সামাজিক যে দায়িত্বগুলো সেগুলো আছে। যেমন আমার বন্ধু যেটা বললো যে আজকে সিনিয়র সিটিজেনদের জন্য আজকে আজকে এইগুলো, যেমন আজকে দেখেন আমাদের এই সরকারের যেগুলো প্ল্যান, তার মধ্যে কতগুলো আজকে কিন্তু উনি অলরেডি সেগুলো বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী। তার মধ্যে তিনি নির্দেশ দিয়েছেন যে ঢাকা শহরের প্রতিটা 2টা ওয়ার্ডের মধ্যে একটা মাঠ, খেলার মাঠ হইতে হবে, এবং খেলার মাঠগুলোকে কোনোভাবেই বন্ধ করা যাবে না, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এবং খেলার মাঠগুলোকে অলরেডি উনি নির্দেশ দিয়েছেন যে খেলার মাঠের চতুর্দিকে যাতে পায়ে হাঁটার একটা ব্যবস্থা থাকে। তাহলে হবে কি যে সিনিয়র সিটিজেন যারা আছে আজকে, যারা স্বাভাবিক একটু হাঁটতে চায়, তাহলে তাদের একটু ব্যবস্থা থাকলো। প্লাস আজকে উনি কী বলছেন যে বৃক্ষরোপণের জন্য, অর্থাৎ গাছ লাগাইতে হবে। যে আজকে ঢাকা শহরকে যদি আমরা সেভাবে করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা গ্রিন সিটি ক্লিন সিটি, এই যে একটা স্লোগান, এটা তো অলরেডি উনি দিয়েছেন। তো এর জন্য এই পরিকল্পনাগুলো তো আমাদের আছে, এবং এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত করা যায়, এবং সেটার জন্য আমি যেটা মনে করি যে কোনোভাবেই সরকার বা সিটি কর্পোরেশন একার পক্ষে কিন্তু কোনো সমস্যার সমাধান সম্ভব না, যদি নাগরিকরা যদি সেভাবে রেসপন্স না করে। তাই না, আজকে ক্লিন সিটি আপনি কোনোদিনই করতে পারবেন না যদি নাগরিকরা তার দায়িত্বটা পালন না করে। এখন আমেরিকা সম্পর্কে কিংবা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যা কিছুই ঘটবে, আপনি এটার সাথে লিঙ্ক করবেন আমাদের যে বাণিজ্য চুক্তি, এটা লিঙ্ক করলে আপনি উত্তর পেয়ে যাবেন। এই যে বাণিজ্য চুক্তিটা করা হয়েছে না, এইটা প্রমাণ করে যে আমেরিকার উপরে আমরা কতটা ডিপেন্ডেন্ট, এক নম্বর কথা। এবং আমেরিকার ব্যাপারে যে আমাদের পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট, আমেরিকাকে সন্তুষ্ট করার যে রাজনীতি, অথবা দি আদার ওয়ে রাউন্ড আমেরিকাকে হস্টাইল না করার যে রাজনীতি, সেইটা সব কিছুতেই ফুটে উঠবে। ঠিক আছে? এবং এই জন্য এটা কি মাইক্রো লেভেলে এমন হবে যে ধরেন একটা লোক হয়তো বানান ভুল লিখেছে, এর জন্য আপনি তাকে ভৎসনা দিতে পারেন, কিন্তু তাকে তার পোস্ট থেকে সরাই দিবেন না। আপনি যেটাকে বলতেছেন মাইক্রো লেভেল, এখনকার যে দুনিয়া, মানে মাইক্রো লেভেল ম্যাক্রো লেভেলে যেতে খুব একটা বেশি সময় লাগে না। এখনকার যে নেটের দুনিয়া, যেমন ধরেন যে এই যে মহিষটা না, ট্রাম্প, এইটা তো মুহূর্তেই তো আপনার আমেরিকাতে চলে গেছে, এবং ট্রাম্প তো এটা হি বিকেম অ্যানয়েড। তাহলে আপনি কি আপনার খুব প্রিয় একটা মানে উদাহরণ আপনি সবসময় ব্যবহার করেন কিসিঞ্জারের, আপনি কি এটা বলবেন একটু আবার, যে এই যে আমেরিকার বন্ধু হলে কি হয়, এবং আমাদের সরকার যে এই যে ট্রাম্পের প্রতি এত ভালোবাসা দেখিয়ে যে বন্ধুত্ব, তাকে আসলে কত দূর নিতে পারে বলে আপনার মনে হয়, তার একটা ফোরকাস্ট? হ্যাঁ, বলতেছি আমি, শুনেন সালাম, একটু আপনি শুনেন। সেটা হচ্ছে কিসিঞ্জারের কথা বলেন না, প্রথমে কিসিঞ্জার তো আপনি জানেন কি মানে হি ইজ শাটল ডিপ্লোমেসির জনক, এবং সে আপনার ভিয়েতনাম ওয়ার শেষ করছে, সে এরা কি বলে ইজিপ্ট এবং মিশরের মধ্যে সমঝোতা করছে শাটল ডিপ্লোমেসির জন্য, সাংঘাতিক ডিপ্লোম্যাট সে। তার একটা বিখ্যাত কথা আছে, 3 খণ্ডের একটা মেমোয়ার্স আছে তার, সেখানে সে বলতেছে যে আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, ডেঞ্জারাস, এবং আমেরিকার বন্ধু হওয়া ফ্যাটাল, এটা প্রাণঘাতী। মানে শত্রু হওয়া ডেঞ্জারাস, এবং এইটা বন্ধু হলে সেটা প্রাণঘাতী। এবং এটা ব্যাখ্যাটা আমার কাছে এরকম যে, যেমন ধরেন শত্রু না, যেমন ইরান শত্রু, ইরানে কি হচ্ছে, বোমা মারতেছে, আবার সিজফায়ার, আবার বোমা, এই সেই ইত্যাদি, কিন্তু ইরান এক্সিস্ট করতেছে। আর আমরা হচ্ছে বন্ধু, আমাদেরকে নিংড়ে আমেরিকা ধ্বংস করে দিবে। এই যে চুক্তিটা হয়েছে, এইটা আপনি যদি লং টার্মে চিন্তা করেন, তাহলে জাতি হিসাবে শুধু অর্থনৈতিকভাবে না, একটা মানে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে শুরু করে আমাদের এমনকি ফিজিক্যাল, যেহেতু আমরা ওই জেনেটিক্যালি মডিফাইড ফুড খেতে বাধ্য হব, হ্যাঁ, ফিজিক্যালি, মেন্টালি,
আপনার ইকোনমিক্যালি, পলিটিক্যালি আমরা একটা মানে নিঃস্ব জাতি। কিন্তু ধরেন জাতিসংঘে যে মানে আমি এটা হচ্ছে সালাম ভাইকে জিজ্ঞেস করবো, জাতিসংঘে যে আমরা এত বড় একটা জয় পেলাম, এটা পুরস্কার মানে এইটা কি আসলে না, এই এটা কূটনীতির সাথে যুক্ত? না, দিস এ রিওয়ার্ড, দিস এ রিওয়ার্ড। আপনি 3 মাসের ডিপ্লোমেসিতে হয়ে গেল, আর আপনি 2000 কত সাল থেকে, 2016 থেকে 16 থেকে সাইপ্রাস ট্রাই করেছে। কেন পারলো না? পারলো না, এইটা শুনেন, এইটা সব কিছু একই সূত্রে গাঁথা, আপনাকে বুঝতে হবে। ডক্টর খলিল, ডক্টর ইউনুস, আমেরিকা, এগুলো সব একই সূত্রে বাঁধা কিন্তু, এবং আপনি হিসাবটা এইভাবে করবেন। আমি তো বললাম তারেক রহমান এত আনফর্চুনেট, হতভাগ্য একজন প্রাইম মিনিস্টার, তিনি যে দেশটা টেক ওভার করছেন, হ্যাঁ, মানে আমি একটা উদাহরণ দিই না, আসলে টেক ওভার শব্দটা ব্যবহার করা যাবে না যেভাবে হোক টেক ওভার, হয়তো চালকের আসনে বসেছে, হ্যাঁ, স্টিয়ারিং তো তার হাতে। দেখেন রিলে রেসে কি হয়, আপনি একটা কাঠি পাসন করে, তারেক রহমানের হাতে ইউনুস সাহেব একটা ভারী লৌহদণ্ড দিয়ে দিছে, উনি এখন হাঁটতেই পারবেন না। হ্যাঁ, যে যে অবস্থা করে গেছে এই দেশের, ইনক্লুডিং এই আমেরিকার সাথে চুক্তি, দেখবেন কি হয়। এবং তার জন্য আমার মায়া হয়, জানেন, তারেক রহমানের জন্য। হ্যাঁ, হি সিমস টু ভেরি ইনোসেন্ট। তাকে মানে যদিও আমি জানি না সালাম ভাই ব্যাপারে কিছু বলতে চাইবেন কিনা, সালাম ভাই কি কিছু যোগ করবেন? কিন্তু একটা জিনিস যদি যোগ করেন, এই যে চিড়িয়াখানার যে কিউরেটরকে শাস্তি দেওয়া হলো, আর ওইখানে যে এত বড় একটা বাজার বসায় নষ্ট করে ফেলা হলো, কাউকেই শাস্তি দেওয়া হলো না। না, আমি আগে যেটা বলতে চাই যে দেখেন, কূটনীতিক সাফল্য কে না চায়, তাই না? আজকে কি বাংলাদেশ জয়ী হয়েছে বলে আমি এটাকে আমার কূটনৈতিক পরাজয় মনে করব? আজকে যদি আমি হেরে যেতাম, তাহলে এটার জন্য কি আমার সাফল্য বয়ে আনতো? এখন কূটনৈতিক বিজয়, এটা এখন স্বাভাবিকভাবে কূটনৈতিক বিজয়ের জন্য, এটা তো গেম, ইটস এ গেম। এই গেমে আপনাকে জয়লাভ করতে হবে। জয়লাভ করার জন্য তো প্রার্থী হয়েছে। প্রার্থী কি হয়েছে হারার জন্য? যে ন্যাচারালি আমি আগামী মেয়র ইলেকশন করতে চাই, আমি কি হারার জন্য করব? আমি তো জয়ের জন্যই করব। আপনি কতটা পে করবেন? না, পেটা শোনেন, পেটা করাটা অত সহজ না। আপনি যেটা ইজি যেটা বলতেছেন, বা আমার বন্ধু যেটা বললো, একটা জিনিস এখানে পরিষ্কার দেখেন, যে বাংলাদেশের প্রতিটা দুঃসময়ে কিন্তু যে কোনোভাবে হোক বিএনপি ওই সময়টায় চলে আসছে, এবং ওই সময়টায় এসে দেশটাকে সে ব্যাক করছে। যেমনি যেমনি ওই ৭১-এ জিয়া রহমানের আবির্ভাবের কারণে মুক্তিযুদ্ধটা সেভাবে আসছে, ঠিক ৭৫-এ আবার জিয়া রহমান আবির্ভাবের কারণে কিন্তু এইভাবে দেশটা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল, একদম দ্বার প্রান্তে, এটা বলতে কোনো দ্বিধা নেই। সেই অবস্থায় কিন্তু জিয়া রহমান এসে আবার দেশটাকে মুক্তির স্বাদ পাওয়াইছেন। তো ঠিক একইভাবে পরবর্তী পর্যায়ে খালেদা জিয়াও কিন্তু সে একইভাবে আসছেন। তা আজকেও তারেক রহমান যে সংস্থায়, যিনি আমার বন্ধু যেটা বললো যে আমার তার জন্য করুণা, সে কারো করুণা চায় না। সে দেখেন এত কিছুর মধ্যেও কিন্তু তার মধ্যে কোনো হতাশা নাই। আপনি যখন সে ফ্যামিলি কার্ড দেয়, অপোজিশনরা বলছে সে টাকা পাবে কোথায়, কৃষি কার্ড যখন দেয় একই কথা বলছে, কিন্তু তার এটা হলো যে সে যে এবার যখন প্রতিষ্ঠাবার্ষিকী সে বলছে কি জিয়া রহমানের পলিসিটাকে সে ফলো করছে। অর্থাৎ যে দেশটাতে মানুষ বটমলেস বাস্কেট বলতো, তাই না, তলাবিহীন ঝুড়ি বলতো, কিসিঞ্জার যেটা বলছে, সেই তলাবিহীন ঝুড়ির দেশটাকে অল্প সময়ের ব্যবধানে কিন্তু তিনি একটা ট্র্যাকে আনছেন, মানুষকে খাওয়াইছেন। তো কাজেই সব কিছু সম্ভব যদি আপনি আপনার নিয়ম শৃঙ্খলার মধ্যে দেশটাকে আনতে পারেন। আপনি যদি একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারেন, দুর্নীতিটাকে যদি বন্ধ করতে পারেন, চুরিটাকে যদি বন্ধ করতে পারেন, এবং আপনি যদি সঠিক রাস্তায় যদি আপনি চলতে পারেন, তাহলে আপনি পারবেন। তো সেই জায়গায় পররাষ্ট্রনীতি কি আজকে এমন একটা জায়গা ছিল, আমি কি ওইটাতে খুশি হব যে আমেরিকার মানে মন্ত্রী আসলে সেটা বলা হয়তো সিকি মন্ত্রী? ওইটাও তো একটা সাকসেসফুল কূটনীতি ছিল না, তাই না? ঠিক তেমনি আজকে আমি শুধু একটা মহিষকে জবাই করে দিয়ে আমি দেখাইলাম ট্রাম্পকে জবাই করে দিলাম, সেটাও আমার মানে সফল কূটনীতিক না। তো এটার জন্যই আমাকে বুঝতে হবে যে আজকে বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশটা আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি, কিন্তু অর্থনৈতিকভাবে তো আমরা অনেক পিছিয়ে আছি। কাজে এখন আমাদেরকে ভেবে চিন্তেই সবগুলো স্টেপ নিতে হবে। কিন্তু সে জায়গায় ওই যে আপনি যেটা বললেন যে কতটুকু পে করে, অর্থাৎ সেটাও মাথায় রাখতে হবে
যে আমি আমার মাথাটা বিকায় দিব না, মাথাটা না বিকায় দিয়েই আমি আমার পররাষ্ট্রনীতিটা আমার সেভাবেই হবে, সেইভাবে আমি চলবো। তো সেই কারণেই আমাকে সব কিছু হিসাব কিতাব করে বিএনপি অলওয়েজ সেই জায়গাটা সাকসেস হয়েছে এইটুকু যে জিয়াউর রহমানের রক্তের মধ্য দিয়ে, খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে তাকে সাকসেস হয়েছে। এখনও কিন্তু অনেকে থ্রেট করছে, তারেক রহমানকে অনেকে ভয়ও দেখাচ্ছে যে আবার সেই পরিণতি হবে কিনা, কিন্তু সে তো সেই ভয়ে ভীত না। সে তো যেহেতু রাষ্ট্রের দায়িত্বটা তার উপর এসেছে এবং জনগণ দিয়েছে, কাজেই সে চেষ্টা করবে। এটা সালাম ভাই দারুণ বলেছেন। মানে আপনার কথা থেকে আমি পেলাম যে কয়বার বিএনপি ক্ষমতা এসছে, সেটা 75-এ হোক 90-তে হোক, মানে রাইজ ফ্রম দ্য ডাস্ট, একদম সেখান থেকে দেশটাকে টেনে এবং ওইখান থেকে ওঠা। এবং বিএনপি এইবারও যে আসলো ওইটাও কিন্তু আসলে ওইরকম একটা অবস্থা। আপনি বললেন না যে ব্রাহ্মণবাড়িয়া কি আলাদা রাষ্ট্র কিনা, আমি এখানে আরো দুইটা জিনিস যুক্ত করি। সেটা হচ্ছে আপনার খেয়াল আছে 5ই আগস্টের পরে যখন এনসিপি যখন গেছিল গোপালগঞ্জে গেছিল এবং তারা ট্যাঙ্কের ইসের মধ্যে পালিয়ে আসছিল, তখন কিন্তু কথা উঠছিল যে গোপালগঞ্জ হচ্ছে এটা একটা আলাদা জায়গা, হ্যাঁ, মানে আওয়ামী প্রভাবিত একটা জায়গা, এটা দখল করে নিতে হবে। তারপর ওটাও কিন্তু এক ধরনের মূল ভূখণ্ড থেকে একটা বিচ্ছিন্ন এলাকা হিসেবে গণ্য করা হয়েছিল। 2 নম্বর কথা দেখেন, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটা মনে হয় না যে আমাদের ভূখণ্ডের একটা অংশ। কারণ হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে যা কিছু করবেন এগুলির বিরুদ্ধে কোনো মামলা হয় না। খুন হয়েছে অনেক, মামলা হয়েছে কিন্তু কোনো বিচার হয়নি। হ্যাঁ, মামলা হয়তো 2-1টার হয়েছে, কোনোটা রায় হয় নাই। এবং আমরা 70 সালে যখন রাসদ রাজনীতি করছি তখন এই ঢাকা ইউনিভার্সিটির বাইরে গেলে আমরা সবসময় ভয়ে থাকতাম যে কখন কি হয়। যেই ক্যাম্পাসের ভিতরে ঢুকছি তখন মনে হয়েছে নিরাপদ, এখন আর কেউ কিছু করতে পারবে না। এই তো তোফায়েল সাহেব মারা গেলেন, তখনও তো আব্দুল মালেক হত্যাকাণ্ড নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। হ্যাঁ, মানে ঢাকা ইউনিভার্সিটিতে গেলে সব, এইখানে রাষ্ট্র আমাকে ধরতে পারবে না, এখানে আইন শৃঙ্খলা বাহিনী আমাকে ধরতে পারবে না। হ্যাঁ, এটা একটা ফ্রি জোন। তো এটাও এরকম আপনার ব্রাহ্মণবাড়িয়া দেখেন, ওইটা যেরকম আওয়ামী জোন গোপালগঞ্জ, ঢাকা ইউনিভার্সিটির মানে ছাত্রদের জোন, আর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আপনার আলেমদের জোন, ঠিক আছে। এবং তারা ঘোষণা করতেছে যে এটা আলেমদের এলাকা, এখানে কোনো গান, নাচ, সিনেমা এগুলি চলবে না। অথচ ব্রাহ্মণবাড়িয়াতে তো মানে সুর সম্রাট আলাউদ্দিন, তারপর হচ্ছে যে আপনার আনন্দ আশ্রম আছে, যেটা এখনো চলমান। হিস্টোরিক্যালি এটা একটা মানে কি বলে সাংস্কৃতিক বা সংস্কৃতির জায়গা এটা, যেখানে নওয়াব ফয়জুন্নেসারও বাড়ি। হ্যাঁ, এবং দেখেন ওস্তাদ আলাউদ্দিন খান তো শুধু বাংলাদেশে না, এটা সাবকন্টিনেন্টের একটা লিজেন্ড, তাই না? সাবকন্টিনেন্টাল লিজেন্ড। তার বাড়িঘর পুড়ায় দেওয়া হয়, তার জাদুঘর করা হয়, তার করা হয় মাঝে মাঝেই এরকম। এবং আপনি খেয়াল করছেন, আপনি একটু চা খেয়ে নিতে পারেন। আপনি খেয়াল করছেন যে ব্রাহ্মণবাড়িতে মাঝে মাঝে হয় কি, ওই একটা ধোয়া তোলা হয় যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে নবীর অবমাননা করা হয়েছে, এটা করেই আপনার ওই যে ভিকটিম মানে যে টার্গেট তাকে মানে। আচ্ছা, আমার মনে হয় ভাই আপনি একটু চা খেয়ে নেন, ততক্ষণ আমরা একটু সালাম ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। সালাম ভাই, আমরা আসলে যেইটা নিয়ে কথা বলছি, যে যেমন ধরেন একজন এমপির নিরাপত্তা, আমরা যদিও এই পুরো ব্রাহ্মণবাড়িয়াতে বিচারহীনতা দেখেছি, আপনার আওয়ামী সময়ও সঙ্গীত বিদ্যালয় পড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কারো বিচার হয়েছে আমরা শুনিনি, কাউকে পুলিশ ধরেছে শুনে। এখনো একই রকম প্রক্রিয়া চলছে এবং প্রকাশ্যে রাস্তায় জড়ো হয়ে ক্যামেরার সামনে একজন মানে সংসদ সদস্যের পিঠের চামড়া তুলে নেওয়া, তাকে মেরে ফেলানো, এরকম কথা বলা হচ্ছে। এরপরও সরকার কি চুপ থাকবে? সরকার চুপ নাই। আর বিষয়টা হলো যে দেখেন, কিছুটা প্রতিবেশী রাষ্ট্রের ছোঁয়া তো বাংলাদেশে লাগেই। যখন মানে এটা বরঞ্চ তাদের চেয়ে কম লাগে এখানে হয়তো আরও সেটা বেশি লাগলেও অনেকটা বাস্তবতা ছিল। তো এই কারণে কিন্তু সেই ছোঁয়া থেকে দেশটাকে রক্ষা করা। এর আগেও দেখছে যে বিএনপি বা আমাদের নেতা তারেক রহমান, এই যে অনেক সময় কিন্তু দেখা গেছে অনেকে বলছে যে
এর আগেই ক্ষমতায় আসার আগেই, রাষ্ট্র পরিচালনা আসার দায়িত্বের আগেই অনেকে তাকে একে অ্যাবসলিউটলি ডানের দিকে মিলাই দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার ভূমিকার কারণে, রাজনৈতিক ভূমিকার স্ট্যান্ডের কারণে কিন্তু ফাইনালি দেখা গেছে যে বিএনপিকে বা তারেক রহমানকে কেউ ডানেও নিতে পারে নাই, বামেও নিতে পারে নাই, তিনি কিন্তু মাঝখানেই আছে। হ্যাঁ, উনি তো ওনার একটা দারুণ উদাহরণ আছে, উনি ওনার কন্যাকে নিয়ে একদম মানে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা এই জন্য এইটা হলো বাস্তবতা। অর্থাৎ বাংলাদেশে বাস্তবতাটা হলো যে বাংলাদেশটাকে সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, যেটা তার বাবা জ্বলন্ত উদাহরণ ছিল, যে স্বাধীনতার পরে অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। সে ঐক্যের কারণে কিন্তু আমরা সেই সময় মুক্তিযোদ্ধা হিসাবে দেশটাকে স্বাধীন করতে পারছিলাম। যদি সমগ্র জাতির মধ্যে ঐক্যবদ্ধতা না হতো তাহলে কিন্তু পারতাম না, এটা বাস্তব। কিন্তু স্বাধীনতার পরে সে ঐক্যটা কিন্তু শেষ হয়ে গেছিল। শেষ হয়ে যাওয়ার কারণেই একটা সদ্য মুক্তিযুদ্ধ মধ্যে দিয়ে স্বাধীন দেশ, সেই দেশে মানুষ না খেয়ে মারা গেছে, সেই দেশে প্রত্যেকটা সেক্টরে মানে একেবারে বিশৃঙ্খলা, তাই না? সেটাকে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু বারবার একটা স্লোগান বারবার দিছে, ঐক্য ঐক্য ঐক্য। এবং তিনি কিন্তু সবার মধ্যে একটা ঐক্য সৃষ্টি করতে পারছিলেন বলেই কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু দেশটাকে তিনি আগাইতে পারছিলেন। তো সেইখানে আমাদেরকে এই দেশেও সবাইকে মনে রাখতে হবে যে এইখানে আমাদের জাতিগত ঐক্যটা দরকার। এইখানে আমরা জাতিগত বিভেদের মধ্যে যদি যাই তাহলে সেই বিভেদে অনেকে আমাদেরকে ঠেলে দিতে চাবে, বাইরে থেকেও ঠেলে দিতে চাবে, বাইরের শত্রুরা ভিতরে থেকেও ঠেলে দিতে চাবে। কিন্তু আমার যখন দায়িত্ব, মনে করেন এখন আমার ঢাকা মহানগরের দায়িত্ব, আমার দায়িত্বটা হবে কি যে সবাইকে নিয়ে আমাকে চলা, এইটাই হলো সবচেয়ে বড় মানে রাষ্ট্রের দায়িত্বটা। ঠিক তেমনিভাবে বিএনপির সরকার বা তারেক রহমানের সরকার কিন্তু আজকে সেই কাজটাই করছে। তাই না? এর জন্য এমন কারো এরকমও কিছু করা ঠিক হবে না যে আমি একটা কথা কখন বললাম, কি বললাম, কোন জায়গায় দাঁড়ায় বললাম, বলাটা ঠিক হইলো কি না, তাই না? তো সেই বিষয়গুলো কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে এর মধ্যে উস্কানি দেওয়ার একটা সুযোগ আমি করে দেব। পছন্দ না হয় আপনি আরজি করতে পারেন, আপনি কোর্টে যেতে পারেন, কিন্তু ধরেন এই যে রাস্তায় নেমে এই যে মববাজি করা, কাউকে মারা বা কাউকে হুমকি দেয়া, সেটাই। কারণ এটাকে তো সরকার প্যাট্রোনাইজ করছে না। আরেকটা জিনিস হলো সরকার কিন্তু এটাকে প্যাট্রোনাইজ করছে না, সরকারও কিন্তু বলতেছে যে এটা ঠিক না। আজকে ধরেন এটা যেটা যাওয়ার মাধ্যম যেটা বললো, যেটা তো ঠিক যে 5ই আগস্টের পরে যে মবটা হয়েছে, মবের মধ্য দিয়ে যে সমস্ত মানে আদায় করার জন্য চেষ্টা করা হয়েছে, এখনো দেখেন, এখনো 3 মাস যায় নাই, 3 মাস যায়নি একটা সরকারের, 3 মাস যায় নাই, 3 মাস যাওয়ার আগেই ধমক দিতেছে, এই হাসিনা এত বছরে গেছে, তারেকরে অল্প সময়ের মধ্যে ফেলাই দিব, তাই না? বলে আমরা তারা আবার বলতেছে যে আন্দোলন কিন্তু এখন আমরা হয়ে গেছে, আমরা ফেলাই দিতে পারি, সরকারকে দেখাই দিতে পারি মুভ করে কি করে। অর্থাৎ এগুলোই তাদেরকে বুঝতে হবে যে রাজনীতি করাটা এত সহজ না, রাজনীতিটা বড় কঠিন। আর যদি আমি দেশের জন্য, মানুষের জন্য যদি রাজনীতি করতে চাই, আমি সরকারি দলে আছি বা বিরোধী দলে আছি সেটা প্রশ্ন না, আমাকে চিন্তা করতে হবে দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য। এই উপমহাদেশের রাজনীতিটাকে চিন্তা করেই আমাকে স্টেপটা নিতে হবে। তো এটা একদমই পরিষ্কার আপনার, এবং আসলে এই রাজনীতির কথা ভাববে। কিন্তু এই মুহূর্তে যে প্রবলেমটা মাহবুব ভাই হচ্ছে, আমাদের হাতে খুবই কম সময়, যদি আপনি একটু আলোকপাত করেন, বিশেষ করে রুমিন ফারহানার যে এই যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এবং যেইভাবে হুমকি দেয়া হচ্ছে, এবং যারা ফিল্মটা দেখাতে গেছে তারাও যে নিরাপত্তাহীন হয়ে পড়েছে এলাকায়। আর ডিসি সাহেব হচ্ছে আপনার ওইখানে মানে বলছে যে উনি তো ওনার কাছে ছাড়পত্র, ডিসি সাহেবের কাছ থেকে ফিল্মের জন্য ছাড়পত্র নিতে হবে কিনা। না, প্রথম কথা হচ্ছে এইটা তো ডিসাইড করতে হবে যে এই বাংলাদেশে গান গাওয়া চলবে কিনা, এই বাংলাদেশে নাচ চলবে কিনা, এই বাংলাদেশে সিনেমা চলবে কিনা, এই বাংলাদেশে কালচারাল অ্যাক্টিভিটি করা যাবে কিনা। যেইটা আমরা গত 18 মাস দেখছি, হ্যাঁ, ফুলের দোকান পর্যন্ত হামলা হয়েছে, নাটক করতে দেওয়া হয় না, গান গাইতে দেওয়া হয় নাই, সেইটা যদি এই সরকারের আমলেও কন্টিনিউশন থাকে তাহলে তো এটা খুবই দুঃখজনক। দেখেন, আমি এই যে জাইমা রহমানের কথা বললেন না, জাইমা রহমান আমাদের দেশের জন্য একটা আদর্শ স্থানীয় একজন নারী। তার শালীনতা, তার কথাবার্তা, তার কি বলে আচার আচরণ, সব কিছু মিলে একটা মানে মডেল আমি বলবো। এখন যদি যেমন রুমিন ফারহানা তো একটা মানে সে তো অশালীন কিছু না,
তাই না? না, না, না। তো অশালীন কিছু না, সে একটা রাজনীতি করে, সে এটা প্রতিবাদ করছে, তাই না? তো এখন এটা কি প্রতিবাদ করা যাবে না? তাহলে ডিসাইড করেন যে এগুলি চলবে না, বাংলাদেশে কোনো সিনেমা চলবে না, গান চলবে না, নাচ চলবে না, কিছুই চলবে না। ঠিক আছে, তাহলে এটা আইন করা হোক, তাহলে তো আর কোনো কথা থাকে না। আইন আছে, তারপরে করা যাবে না কেন? আমাকে এটা বলেন। এটা খুবই পরিষ্কার হয়ে তাই না? গেছে। হ্যাঁ, তো ফলে এই যে এগুলি দেখেন, আমাদের কি বলবো, আমরা যে একটা আধুনিক জাতি হিসাবে ধর্ম জায়গায় থাকবে, আলেমদের কোনো কাজে তো কেউ বাধা দিচ্ছে না। বাধা দিচ্ছে কি? ওয়াজ হচ্ছে, সবই তো হচ্ছে, তারা তাদের কাজ করবে। আর ধর্মের সাথে সংস্কৃতিকে কেন কনফ্লিক্টে নিব আমরা? প্রত্যেকটা জাতিরই একটা নিজস্ব ধর্ম আছে, আবার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য আছে। এই দুটোর মধ্যে তো কোনো কনফ্লিক্ট থাকা দরকার নাই, তাই না? সংস্কৃতির জায়গায় থাকবে, ধর্ম জায়গায় থাকবে।